আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। তীব্র হচ্ছে ভারতে দুই রাজ্যের দ্বন্দ্ব। মিজোরামে পণ্য সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে পাশের রাজ্য আসাম। প্রত্যাহার না করলে বাংলাদেশের কাছে সহায়তা চাইবে রাজ্য। উত্তর কোরিয়া জাহাজ আটক করল আমেরিকা। মাথা গরম কিমের। সামরিক বাহিনীকে যুদ্ধে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। প্রতিশোধ নিতেই কি হামলা চালাচ্ছে ইরান? চলছে ইসরায়েলের সাথে ছায়াযুদ্ধ। ইসরায়েলি জাহাজে হামলা নিয়ে অবশেষে মুখ খুলল তেহরান। এবং তুরস্কের 17 শহরে আগুন। ষড়যন্ত্র দেখছেন এরদোয়ান। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। তীব্র হচ্ছে ভারতে দুই রাজ্যের দ্বন্দ্ব। মিজোরামে পণ্য সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে পাশের রাজ্য আসাম। প্রত্যাহার না করলে বাংলাদেশের কাছে সহায়তা চাইবে রাজ্য। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই কথা বলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি বলেন, তার রাজ্যে করোনা পরিস্থিতি দ্রুতই অবনতি হচ্ছে। যদি আসাম ব্লকেজ না তোলে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তা চাওয়া ছাড়া তার হাতে আর কোনো বিকল্প থাকবে না। এতে ভারতের সংবিধান লঙ্ঘন হলেও তার কিছু করার নেই। আসাম ও মিজোরাম সীমান্তে রীতিমতো যুদ্ধাবস্থা চলছে। দুটি রাজ্যেরই বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। মিজোরামের মূল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের জন্য আসাম ছাড়া আর কোনো পথ নেই। সেই তুলনায় বাংলাদেশি ভূখণ্ড অনেক বেশি সহজসাধ্য। জোরামথাঙ্গা বলেন, একজন ক্ষুধার্ত মানুষ আর কী বা করতে পারে? আমরা প্রয়োজনের সময় দিল্লি থেকে নয়, মিয়ানমার ও বাংলাদেশ থেকে চাল ও তেল পেয়েছি। পরিস্থিতি এবার অনেক বেশি খারাপ। মিয়ানমার সহায়তা করতে পারবে কিনা জানা নেই, তবে বাংলাদেশের সহায়তা পাব বলে আমরা বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রীয় ভারতে দুটি অঙ্গরাজ্যের মধ্যে বিরোধের জেরে একটি প্রদেশ পাশের দেশ থেকে পণ্য আমদানির চেষ্টা করছে। এই ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন। এবারে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। শুক্রবার মার্কিন বিচার মন্ত্রণালয় উত্তর কোরিয়ার জাহাজ আটকের কথা ঘোষণা করে। মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুরের মালিকানাধীন এবং এটি তেল জাতীয় পণ্য নিয়ে উত্তর কোরিয়ায় যাচ্ছিল। উত্তর কোরিয়ার নামপো বন্দরে এই তেল খালাস করার কথা ছিল। মার্কিন বিচার মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, 2020 সালের মার্চ মাসে মার্কিন সরকারের নির্দেশ অনুসারে কম্বোডিয়া কর্তৃপক্ষ জাহাজটি আটক করে এবং এতদিন ধরে বিষয়টি গোপন রাখা হয়েছে। শুক্রবার থেকে এ বিষয়ে মার্কিন ফেডারেল আদালতে বিচার শুরু হয়েছে এবং তখনই বিষয়টি জনসমক্ষে এনেছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করবে। তার আগে কিম জং উন নিজের দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। তবে এই নির্দেশের সঙ্গে জাহাজ আটকের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার নয়। উত্তর কোরিয়া পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে দেশটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে সক্ষম হয়েছে। তবে উত্তর কোরিয়া তার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে নেওয়ার অবস্থানে অটল রয়েছে। এবারে ইরান প্রসঙ্গ। অবশেষে আরব সাগরে গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলা নিয়ে মুখ খুলেছে ইরান। ইসরায়েল প্রথম থেকে এই হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করে আসছে। গত শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ও প্রমাণ পর্যন্ত দিয়েছে তেল আবিব। কিন্তু রোববার নীরবতা ভেঙে ইসরায়েলি অভিযোগের জোরালো প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল এ অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা ছড়াচ্ছে। তারা এখন ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করতে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে মিথ্যাচার করছে ইসরায়েল। এ হামলায় কোনোভাবেই ইরান জড়িত নয়। সম্প্রতি গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরাতে তারা এই হীন প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে ইরান। উল্লেখ্য, এমভি মার্সেল স্ট্রিট নামের ওই ইসরায়েলি জাহাজটি একটি জাপানি তেল কোম্পানি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের মাধ্যমে পরিচালনা করে আসছে। জাহাজটির মালিক ইসরায়েলি প্রতিষ্ঠান ইয়াল অফের। হামলায় জাহাজে 2 নাবিক নিহত হন। নিহত 2 নাবিকের একজন ব্রিটিশ, আরেকজন রোমানিয়ার নাগরিক। ভয়াবহ এই হামলার জন্য প্রথম থেকে ইসরায়েল সরাসরি ইরানকে দায়ী করেছে। গত শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এক বিবৃতিতে বলেন, এটি ইরানের সন্ত্রাসী হামলা। বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে চুপ থাকলে চলবে না।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকেও হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করেন। এদিকে ইরান সরকার প্রথমে এ ব্যাপারে মুখ না খুললেও দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত আরবি টিভি চ্যানেল আল আলম টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইহুদিবাদী দেশটির মালিকানাধীন তেলবাহী জাহাজে ওই হামলার ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল 13 এক প্রতিবেদনে জানায়, গত মাসে ইরানের রেলওয়ের সিস্টেমে যে সাইবার হামলা চালানো হয়েছে এজন্য তেহরান তেল আবিবের উপর প্রতিশোধ নিতেই হামলা চালিয়ে থাকতে পারে। ওমান উপকূলে এমন এক সময় ইসরায়েলের জাহাজে হামলা হলো যখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে। 5 আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে। এর আগে চলতি মাসের শুরুতে উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা হয়। ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। এসব হামলার জন্য ইসরায়েলি ইরানকে দায়ী করে থাকে। মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে দেশ দুটির মধ্যে ছায়াযুদ্ধ লেগেই থাকে। গত এপ্রিলে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে একটি রহস্যজনক বিস্ফোরণ ঘটে। একে নাশকতা বলে অভিহিত করে ইরান। এ হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করে। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের অঘোষিত ছায়াযুদ্ধ এখন একটি বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড গত শনিবার জানিয়েছে, ইসরায়েলি জাহাজে হামলা হয়েছে চালকবিহীন বিমান বা ড্রোনের সাহায্যে। তুরস্ক প্রসঙ্গ। তুরস্কের অগ্নিকাণ্ডের পেছনে কুর্দিশ সশস্ত্র গোষ্ঠী পিকেকের হাত রয়েছে বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, 28 থেকে 30 জুলাই 3 দিনে তুরস্কের 17টি শহরের 71 স্থানে অগ্নিকাণ্ড কুর্দিদের সন্ত্রাসবাদ ও ধ্বংসযজ্ঞ কার্যক্রমের অংশ। আগুন লাগার স্বাভাবিক কোনো কারণ না থাকায় এর পেছনে পিকেকের হাত রয়েছে বলে মনে করছে তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ও। গণমাধ্যমে গত শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, আমরা এই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। মানাভগার থেকে মারমারিস এবং বদরাম পর্যন্ত একই সময়ে আগুনের ঘটনা কিভাবে সম্ভব হতে পারে? তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগুন নেভানোর কাজে যখন একটি বাহিনী কাজ করছিল তখন একইভাবে 30 জুলাই রাতে উত্তর ইরাকে পিকেকের 40 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। পিকেকের সদস্যরা বিভিন্ন সময় তুরস্কে আগুন হামলা চালিয়ে আসছে এমন নজির রয়েছে। তবে চলমান অগ্নিকাণ্ডের দায় স্বীকার করেনি পিকেকে। এর আগে পরিবেশের ক্ষতি করে পিকেকে বহুবার নানা প্রতিশোধ নিয়েছে। পিকেকের সমর্থকরা বনে গাছপালায় আগুন লাগিয়ে প্রতিশোধ নেয়। এরকম ঘটনা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রচার পায়। গত বছরের অক্টোবরে পিকেকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তুরস্কের কয়েকটি শহরে কুর্দিরা বিস্ফোরণ ঘটিয়েছিল। ওইসব হামলায় তুরস্কে 400 একর জমি ও বন পুড়ে গিয়েছিল। শত শত প্রাণীকে সরিয়ে নিতে হয় এবং বহু আবাসিক ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে হয়েছিল। পিকেকের একটি গ্রুপ আগুনের দায় স্বীকারও করেছিল, যা পিকেকের অনলাইন নুসি সিভানে প্রকাশও পেয়েছিল। গ্রুপটি তুরস্কের আগুনকে স্বাগত জানিয়ে বলেছিল, পবিত্র আগুনকে স্যালুট। তুরস্ক মনে করে পিকেকে কুর্দিদের একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা স্বাধীনতাকামী হিসেবে নিজেদেরকে বিশ্বের সামনে উপস্থাপন করতে চায়। 1984 সালে সংগঠনটির উত্থান হওয়ার পর থেকে আমাদের তথাকথিত লড়াইয়ে এ পর্যন্ত 40,000 মানুষের প্রাণহানি গেছে। এদের মধ্যে নারী, শিশুসহ বেসামরিক লোকই বেশি। পিকেকের যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া দেশ গ্রিসও আগুন হামলার বিষয়টি বিভিন্ন সময় স্বীকার করেছে বলে জানিয়েছে তুরস্কের গোয়েন্দারা। শুধু তুরস্কের বনে নয়, তেল পাইপ কিংবা সরকারি প্রতিষ্ঠানেও পিকেকে আগুন লাগিয়ে দেয় এমন অভিযোগ রয়েছে। এর ফলে ভূমধ্যসাগর কেন্দ্রিক পর্যটকরা তুরস্কে আসতে অনীহা প্রকাশ করে। যুক্তরাষ্ট্র সমর্থিত পিকেকে নেতা মুরাদ কারালাইনের একটি কথা প্রচলিত আছে, তা হলো, আমাদের অস্ত্র নেই, কিন্তু আমাদের আছে ম্যাচ এবং গ্যাস লাইট।